জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে দেয়া হবে জানান মন্ত্রী। পার্টিকুলার এনার্জি সেক্টরে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট আমাদের অত্যন্ত জরুরি। বিদেশি বিনিয়োগকারীদের সব সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত জানালেন জয়সওয়াল। মোদির সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎ। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা পরশু। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে বিরোধী দল সরাসরি সম্প্রচার হবে ভোট গ্রহণ। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, আমার বসে থাকার সময় নেই। আমাদের বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়িঘরে আগুন। বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পোড়ানোর নির্দেশ দেন শেখ হাসিনা। প্রধানের সফর স্বাভাবিক চোখেই দেখছে ঢাকা। জয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর। দেশের সবাই বাংলাদেশি, কেউ আদিবাসী নয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। পার্বত্য অঞ্চল রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দুর্বল পাঠদান আর ঘন ঘন নীতি বদলে এসএসসিতে বিপর্যয় বলছেন শিক্ষাবিদরা। মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের তাগিদ। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন এতক্ষণ সুপার বোর্ড সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের অবৈধ ব্যবসা থামাতে পরিশোধিত তেল আমদানি ও বিপণনে বেসরকারি উদ্যোগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছে, জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে দেয়া হবে। রাজধানীতে এফইআরবির সেমিনারে এসব কথা জানান তিনি। বছরের শুরুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধের উত্তাপ টের পাওয়া যায় বাংলাদেশের জ্বালানির বাজারে। তেলের পাম্পে জ্বালানির জন্য শুরু হয় হাহাকার, বাড়ে কালোবাজারিদের দৌরাত্ম্য। এমন বাস্তবতায় জ্বালানি তেল আমদানি আর বিপণন ব্যবস্থায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে নিরবিচ্ছিন্ন জ্বালানির সরবরাহ নিশ্চিত হবে, চাপ কমবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির ওপর, এমনটি মনে করছে সরকার। ঢাকায় এফইআরবি আয়োজিত জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা এবং উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে সামগ্রিক অর্থনীতি চাঙ্গা করতে জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ খুবই দরকার। দেখা গেল যে ব্ল্যাক মার্কেটিং শুরু হলো। এইটা দেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে আলাপ করলাম যে আমরা তেলের ব্যবসাটা প্রাইভেটে দিয়ে দিই। অলরেডি প্রাইভেট থেকে আমরা তেল কিনি, এই যে কম্প্রেস করে অকটেন পেট্রোল বিক্রি করে কিছু কোম্পানি, তাদের কাছে আমরা কিনি। তো যদি ওইটা হইতে পারে তা আমরা সব ওদেরকেও দিয়ে দিই না কেন? থাকুক দেশে দুইটা পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মাবিদ্যা যমুনার থাকুক, একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান অয়েল আর রিলায়েন্স। মন্ত্রী বলেন, সরকারের এমন উদ্যোগকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এ ধরনের অপপ্রচারকে উদ্ভট বলে মন্তব্য করেন তিনি। সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশে জ্বালানি ও বিদ্যুতের চাহিদার সঙ্গে সরবরাহের ঘাটতি আছে। তিনি জানান, এর দীর্ঘমেয়াদী সমাধান দিতে কাজ করছে সরকার। এই সমস্যার দায় আমাদের না, এ কথা বলেও পার পাবার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করছেন। তাই কথা শুরুতেই যারা জ্বালানি সংকট কিংবা বিদ্যুৎ সংকটে প্রতি মুহূর্তে ভুগছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশিদের সব ধরনের সহযোগিতা করবে সরকার, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেমের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন তিনি। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ হয়। সংগঠনটির নেতারা প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছেন তারা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে ভারত। মঙ্গলবার এই বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে দিল্লি। ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজনদের হস্তান্তর নিয়ে আইনি প্রক্রিয়া এবং তদন্ত চলছে বলেও রণধীর জয়সওয়াল জানিয়েছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি বিমস্টেকের বর্তমান সভাপতি হিসেবে আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নিতে পৃথক আমন্ত্রণও পাঠানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দিল্লির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার দিল্লিতে দুজনের এই সাক্ষাৎ হয়েছে। সম্প্রতি ঢাকায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিবেদী। সেই বৈঠকের বিষয়বস্তু ও দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতি নরেন্দ্র মোদীকে অবহিত করতে যান তিনি। ধারণা করা হচ্ছে, সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু এবং আগামী দিনের কূটনৈতিক রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। দুদেশের সম্পর্ক জোরদারে এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে তা জানা যাবে বৃহস্পতিবার, জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ। আর বিরোধী দলীয় চিফ হুইপ জানিয়েছেন, গণতন্ত্রের স্বার্থে তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। সকালে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসি সঙ্গে বৈঠক করেন তারা। এদিকে ইসি সচিব জানান, স্বচ্ছতা নিশ্চিতে ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে। এরই মধ্যে নির্বাচন সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারের সভা। আলোচনা হয় ভোট গ্রহণ, তফসিল ও প্রার্থী মনোনয়ন নিয়ে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সরকার দলীয় চিফ হুইপ। জানান, সরকারি দলের প্রার্থী কে হচ্ছেন জানা যাবে বৃহস্পতিবার। 18 তারিখের আসবে, তারপরে আমরা নির্বাচন করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। যেদিন নির্বাচন হবে, মানে আমাদের মনোনয়নপত্র যেদিন জমা দেবে, দাখিলের সময় আমরা সবাই জানব। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, গণতন্ত্রের স্বার্থে ভোটে অংশ নিচ্ছেন তারা। নির্বাচন হচ্ছে, আমরা এটা বিনা কন্টেস্টে এই জন্য দিতে চাই না। আমরা সে কারণে বিরোধী দলের জায়গা থেকে সেখানে প্রার্থী দিয়েছি এবং আজকের মিটিংয়েও আলোচনা হয়েছে যাতে সুষ্ঠুভাবেই নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এদিকে নির্বাচন ভবনে ভোটের প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন ইসি সচিব। লাইভ টেলিকাস্ট ওখান থেকে করা হবে এবং আপনাদের সংবাদকর্মীদের বোধহয় বসার ব্যবস্থা রাখা হবে। প্রাথমিক ফলাফলটা ওখানে ঘোষণা করা হবে, গেজেটটা করা হবে অফিসে এসে, কেন এখান থেকে গেজেট করার তো ওখানে সুযোগ নাই। ইসি সচিব জানান, নির্বাচনে ভোট দেবেন 349 এমপি। সংসদ কক্ষে ভোট নেওয়া হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামী 27 আগস্ট থেকে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সবশেষ গত 15 জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। গত 7 জুন শুরু হওয়া ওই অধিবেশন চলে 26 কার্যদিবস। পাশ হয় 10টি সরকারি বিল। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি অডিও ফোনালাপ উপস্থাপন করা হয়েছে। জুলাই আন্দোলন দমনে ফোনে একের পর এক যে নির্দেশনা দিয়েছিলেন ওবায়দুল কাদের, সম্প্রতি ট্রাইব্যুনালে দাখিল করা তার বিভিন্ন কল রেকর্ড তা প্রমাণ করে। কখনো টিভি চ্যানেল বন্ধ করতে বলা, কখনো নেট স্লো করে দিতে বলা থেকে আন্দোলনকারীদের মারারও নির্দেশ দেন তিনি। প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিষদ দিতে হবে। জি না, ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে। তবে এবার ট্রাইব্যুনালে যে অডিও শোনানো হয়েছে তাতে জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, আমরা বসে থাকার সময় নেই। আমাদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর কথা উঠে এসেছে এই ফোনালাপে। সেই সাথে হাসান মাহমুদের সাথে শেখ হাসিনার কথোপকথনেও উঠে আসে আন্দোলন দমানোর প্রসঙ্গ। ওরা কিন্তু এই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াতে সব। বুঝছো? জি আপা, আপনি কাদের ব্যাগে যেভাবে নির্দেশ, জি জি না সব আমাদের লোক থাকতে হবে, ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, অন্য কিছু করে লাভ নেই, তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। রাইট, এটাই ঠিক কথাই। প্রসিকিউশন বলছে ওবায়দুল কাদের, আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের মামলার বিচার একেবারে শেষ পর্যায়ে। সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলাটি চলছে, দীর্ঘ 4 দিন ধরে সেই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করছি আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে। আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমরা মনে করি যে এই ট্রাইব্যুনাল এই সাক্ষ্যের ভিত্তিতে প্রত্যেকটি আসামিকে সর্বোচ্চ শাস্তি প্রদান। এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 6টি মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে, আরও বেশ কয়েকটির শুনানি শেষ পর্যায়ে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ভারতের গোয়েন্দা সংস্থা র প্রধানের ঢাকা সফর দুদেশের মধ্যে স্বাভাবিক কার্যক্রমের অংশ। এটা নিয়ে জল্পনার কিছু নাই, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আরো বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সংবাদ সম্মেলন করতে দেয় ভারতকে কঠোর বার্তা জানিয়েছে বাংলাদেশ। তবে শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গেই বিচারের মুখোমুখি করা হবে তাকে। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র প্রধান পরাগ জৈন সহ 3 গোয়েন্দা কর্মকর্তা সম্প্রতি ঢাকা সফর করেন। জানা গেছে, সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন র প্রধান। তাই পূর্ব নির্ধারিত হলেও আরও কারণেই এই সফর ঘিরে বাড়তি কৌতূহল আছে জনমনে। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলছেন, র প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ। এটা নিয়ে জল্পনা কল্পনার কোনো অবকাশ নেই। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, 2 দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে এমন সফর নতুন কিছু না। রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না, সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেওয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে এমন ভাবে করছেন যে গোপন, মানে সবাই সব জানেন, পত্রিকায় সব চলে আসলো, কিন্তু এরকম কথা লিখছেন। একদিন আগে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়টি আলোচনা হয়। একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে সংবাদ সম্মেলন করতে দেয়া ভারতের ঠিক হয়নি, স্পষ্ট করে ভারতকে এমন বার্তা দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না। তিনি সেখানে বসে মাঝে মাঝে নিজেদের সাথে করছেন। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। এই ব্যাপারগুলোকে ভারতের মানে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। সূক্ষ্ম বিচার বিশ্লেষণ চলছে সরকারের 180 দিনের কার্যক্রম নিয়ে। এ নিয়ে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টা। 180 দিন পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জাতিকে অ্যাড্রেস করবেন, এরকম একটা সম্ভাবনা আছে এবং সেটা বেশি আছে, সম্ভবত সেটা করতে যাচ্ছেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে বসবাসকারী সবাই বাংলাদেশি, সবাই এই দেশের আদিবাসী, অধিবাসী এবং কেউ আদিবাসী নয়, এমনটি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলের রাজধানীর গুলশানে একটি আয়োজনে এসব কথা বলেন তিনি। সতর্ক করে বলেন, অতীতে পার্বত্য অঞ্চল ঘিরে অনেক ষড়যন্ত্র হয়েছে। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আদিবাসী শব্দটি অপ্রাসঙ্গিক। যদি আফ্রিকা থেকে মানুষ বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক, এমন শিরোনামে আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম রিসার্চ ফাউন্ডেশন। অংশ নেন শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক সহ অনেকেই। ইউনাইটেড নেশনসের
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব নাগরিকের অধিকার সমান। যে বিভেদগুলো সৃষ্টি হয়েছে সেই বিভেদগুলোর সৃষ্টির পিছনে কিছু ভিনদেশী উস্কানি একসময় ছিল। এই সমস্যা শুধু একজনের ভাষণের প্রেক্ষিতে হয় নাই, এবং এখনো সেই অঞ্চলে যে বিভিন্ন ষড়যন্ত্র চালু নেই সেটা কেউ হলফ করে বলতে পারবে না। সবাই বাংলাদেশের অধিবাসী হব, আদিবাসী কেউ হব না। এদিকে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র বা পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদেরও এই বিষয়ে কথা বলার সময় অথবা রেসপন্ড করার সময় অথবা প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় খেয়াল রাখতে হবে যে কোনো পাতানো ফাঁদে পা দিয়ে এই শব্দটিকে আমরা আবার জনপ্রিয় করে তুলছি কিনা, যা প্রায়শই অপ্রাসঙ্গিক। অভিবাসী এবং আদিবাসীর কোনো বিরোধের প্রশ্ন অপ্রাসঙ্গিক, সেই দেশের জনমিতিতে আদিবাসী শব্দটাও অপ্রাসঙ্গিক। সরকারের দুই মন্ত্রী বলেন, রাজনৈতিক ও ভৌগোলিকভাবে অনেক গুরুত্বপূর্ণ পার্বত্য চট্টগ্রাম, একে রক্ষা করতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমাদের দেশের মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। দর্শক, সাভারের হেমায়তপুর থেকে 5টি বোমা উদ্ধার সহ একজনকে আটক করা হয়েছে। আর আটককৃতের তথ্যের ভিত্তিতে সাভারের শ্যামপুর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাজমুল, সেখানে আসলে কি ঘটেছে আমাদেরকে জানাবেন। পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? সোহাগ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি সাভারের হেমায়তপুরের শ্যামপুর এলাকায়, এবং শ্যামপুর এলাকায় যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানকার দেখতেই পাচ্ছেন যে একটি 3তলা বাড়ি, এবং সেখানে কিন্তু সেই বাড়িটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে পুলিশ কিন্তু ঘিরে রেখেছে এবং সেখানে কিন্তু অভিযান চালাচ্ছে। এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই বাড়িতে কিন্তু আপনার এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। এরই মধ্যে কিন্তু আপনারা জানেন যে একজনকে আটক করার ভিত্তিতে আসলে একটি 5টি হাত বোমা উদ্ধার করা হয়েছে, এবং যেই বাড়িটি আসলে ঘিরে রেখেছে সেই বাড়িতে আপনারা এখন পর্যন্ত আপনার যদি দেখাই যে সেখানে কিন্তু তল্লাশি করা হচ্ছে, এবং ওই বাড়ির থেকে যে বিভিন্ন আলামত কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে এবং পেট্রোল, গান পাউডার এবং অন্যান্য জিনিসপত্র সেগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে উদ্ধার করা হয়েছে, এবং ওই বাড়িতে কিন্তু তল্লাশি করছে। এবং সেই যে পুলিশ, আপনারা জানেন যে বোম ডিসপোজাল ইউনিট, এবং তারা কিন্তু এসেছেন, এবং সাভার থানার পুলিশ এসেছেন। এবং এখন যদি আপনাদের আমরা বলি যে এই যে বাড়িটি কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে নিরাপত্তার জন্য কিন্তু কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং এক কথায় বলি যে এখন পর্যন্ত অভিযান চালাচ্ছে, এবং আরও কারা জড়িত আছে কিনা সেই ব্যাপারে কিন্তু বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে জঙ্গি সন্দেহ করা হচ্ছে। এই ছিল আমার কাছে শ্যামপুরের সর্বশেষ ঘটনা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। এসএসসি সমমান পরীক্ষায় এবারের ফল বিপর্যয়ের জন্য শ্রেণীকক্ষে মানসম্মত শিক্ষার অভাব আর ঘন ঘন নীতি পরিবর্তনকে দায়ী করেছেন শিক্ষাবিদরা। তাগিদ দিয়েছেন মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের। আর শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেন, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা সংস্কারে সরকার কাজ করে যাচ্ছে। সামিয়া মাহতাব রোজার প্রতিবেদন। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যা। প্রতি 10 জন পরীক্ষার্থীর 4 জন পাশ করতে পারেনি। ফল বিপর্যয়ের এই চিত্র গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। পরিসংখ্যানগত এই পতন বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তায় ফেলেছে। শিক্ষাবিদরা বলছেন, 10 বছরের লেখাপড়া শেষে একজন শিক্ষার্থীর অকৃতকার্যতার দায় শুধু তার একার নয়। শ্রেণীকক্ষের মানসম্মত শিক্ষার অভাব, অদক্ষ শিক্ষক এবং গ্রাম শহরের অবকাঠামোগত বৈষম্য দীর্ঘদিনের সমস্যা। তার সাথে যোগ হয়েছে বারবার কারিকুলাম, প্রশ্ন পদ্ধতি ও মূল্যায়ন নীতির পরিবর্তন, যা শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকদেরও বিভ্রান্তিতে ফেলেছে, যার খেসারত গুনতে হচ্ছে পরীক্ষার্থীদের। ওভারঅল আসলে মূল্যায়নের যে ত্রুটিটা, এই ত্রুটিটার কারণেই এই জিনিসগুলো হচ্ছে। শিক্ষা নীতির যে অভাব, ঘাটতি, এই ঘাটতির কারণে এটা হচ্ছে, এবং এর কনসিকুয়েন্স হচ্ছে যে আমাদের মূল্যায়নের নীতিমালা, অর্থাৎ শিক্ষানীতি তো আপনার নাই, আপনার মূল্যায়ন নীতিমালা থাকবে কোত্থেকে? পুরো শিক্ষা ব্যবস্থাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো, সবই দরকার, এলিমেন্ট হচ্ছে শিক্ষক। একজন ভালো শিক্ষক থাকলে কারিকুলামের গ্যাপটাও সে ফিল আপ করে ফেলে। শিক্ষার সংকট অস্বীকার করছে না শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষক স্বল্পতার পাশাপাশি বৈরী পরিস্থিতিতেও পরীক্ষার্থীদের অর্জন প্রশংসনীয়।
আমরা একটি ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কাজে নেমেছি। জোর করে কি রেজাল্ট ফেল করা যায়? জোর করে কি পাস করা যায়? দিস ইজ রিয়েল স্টোরি, ফ্যাক্টস। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, করবে, তারা অনেকেই ভালো করতে পারেনি। সেই দায় দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেব, না আমি নিজের কাঁধে নেব? পাশের হারের পরিসংখ্যানের বদলে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। বিগত বছরগুলোতে পাশের হার বেশি থাকলেও পড়াশোনার সঠিক মান নিয়ে প্রশ্ন ছিল সবসময়। এবারে এসএসসি পরীক্ষার ফলাফলের পতন যেন সেই পুরনো চিত্রই তুলে ধরছে আবার। শিক্ষাবিদদের মতে শুধু পাশের সংখ্যা না বাড়িয়ে এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ নেওয়া। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সাথে তার ছোট ভাই ও মামাতো ভাইকেও আদালত একই সাজা দেন। 14 বছর ধরে চলা সিরিয়ার সংঘাতের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের জন্য এই সাজা দেন আদালত। এই বিষয়ে আসাদ পরিবারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।